স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান, তবে শিক্ষার্থী ভিসায় গিয়ে কাজ করার অনুমতি না থাকায় সংকটে আছেন অনেকে। ঢাকা বাকু সম্পর্ক উন্নয়নে আজারবাইজানে দূতাবাস খোলার দাবি সেখানে বসবাসরত বাংলাদেশিদের। তবে দূতাবাস খোলার এখনই পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ আজারবাইজান। ধনী এই দেশটিতে থাকেন 1000-এর মতো বাংলাদেশি। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। তবে আজারবাইজানে শিক্ষার্থীদের কাজ করার অনুমতি না থাকায় নানা সমস্যায় পড়তে হয়। আজারবাইজানের ল অনুযায়ী এখানে স্টুডেন্টদের কোনোই পারমিশন নেই কাজের। সো সেক্ষেত্রে যদি আমাদের এম্বাসি ওপেন হওয়ার পরে ওনারা যদি কথা বলে যে কাজের কিছু ঘন্টার সুযোগ করে দেওয়া হতো, তাহলে স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হতো এবং অনেক বেশি স্টুডেন্টদের জন্য আসতে পারতো এবং অপরচুনিটি অনেক বাড়তো আর কি। তো এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছি। তো এখানে সবাই বলে যে স্টুডেন্টের কাজ আছে, আসলে স্টুডেন্টের কাজ বলতে কিছু নেই। দূতাবাস না থাকায় আজারবাইজানের ভিসা নিতে হয় দিল্লি থেকে। তাই প্রবাসী বাংলাদেশিদের দাবি দূতাবাস খোলার। আজারবাইজান তো বাংলাদেশের এমবাসি নাই, তো এখানে যদি বাংলাদেশের এমবাসি থাকতো তাহলে আমাদের জন্য, বাংলাদেশের জন্য অনেক ভালো হতো। এমবাসিও খুলতে পারে, কনসুলেট খোলার চিন্তা ভাবনা আছে, আর এখানে কাজেরও সুযোগ আছে। তারপরে মেজরিটি আমাদের আপনার ট্যুরিস্টও এখানে প্রচুর আসতেছে। তো অনেক সুন্দর সুযোগ আছে যদি ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি তৈরি করে। তো এটা আমরা হোপ করবো ইনশাল্লাহ। সম্প্রতি জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট হায়দার আলিয়েভের সঙ্গে সাক্ষাতে দক্ষ শ্রমিক রফতানির বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তবে এখনই বাকুতে দূতাবাস খোলার যৌক্তিকতা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা। একটা ক্রিটিক্যাল ম্যাস লাগে কিন্তু একটা মিশন খোলার জন্য, সেটা এখনো আজারবাইজানে নেই। যদি সম্ভাবনা সৃষ্টি হয় সেরকম, তাহলে হয়তো আমরা সেটা করতে যাব। যেমন নিউজিল্যান্ডে একটা মিশন খোলার ব্যাপারে মোটামুটি অ্যাপ্রুভাল হয়ে আছে। এখনও যেহেতু একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, আমরা একটু ধীরে এগোচ্ছি। আজারবাইজানে এখনই আমার মনে হয় না সেটা সম্ভব। সম্পর্ক উন্নয়নে আগামী বছরের প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসবে বাংলাদেশে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করে বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে, আর তাতে মুখ্য ভূমিকা রাখছে ভারতীয় গণমাধ্যমে, কথা বলেছেন বিএনপি মহাসচিব। এছাড়া দলটির নেতারা বলছেন, ষড়যন্ত্র করে দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ভাঙন ধরাতে পারবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশন। কর্ণধাররা আপনাদেরকে অনুরোধ করব অতি শীঘ্রই। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তরুণদের কারণেই আজকের বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত। কোনো ষড়যন্ত্রে পা দিয়ে এই অর্জন নষ্ট করা যাবে না। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র, এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়। বলেন, ধর্মের নামে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সোচ্চার ফ্যাসিস্টরা দেশের বাইরে বসে করছে নতুন নতুন ষড়যন্ত্র। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, যাতে করে আমাদের ঐক্যে কেউ ফাটল ধরাতে না পারে, আর যাতে করে আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে সফল না হতে পারে। কেউ যাতে দেশের ব্যাপারে চোখ রাঙাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এমন একটা ঐক্য গড়ে তুলুন যাতে করে কেউ আমাদের বিরুদ্ধে কোনো চোখ রাঙানোর সাহস না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সামনে সহিংস বিক্ষোভ ও জাতীয় পতাকা
অবমাননার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ভারতে বাংলাদেশের সব কূটনীতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানানো হয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ করে, যা পরবর্তীতে সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সীমানায় পৌঁছায়। এ সময় তারা বাংলাদেশের পতাকায় আগুন দেয় ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। বাংলাদেশ এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সব রকম সহিংসতা ও উস্কানি থেকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অন্তর্বর্তী সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও স্বার্থ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে বলেও আশাবাদী দেশটি। চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে বলেও আশা প্রকাশ করেন মুখপাত্র। India has consistently and strongly raised with the Bangladesh government the threats. বাংলাদেশে ক্রমবর্ধমান কট্টরপন্থী বক্তব্য নিয়ে আমরা উদ্বিগ্ন। একে শুধু মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেয়া যায় না। আমরা এ নিয়ে বারবার আমাদের উদ্বেগ তুলে ধরেছি। ভারতের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে তাদের সরকারকেই। আমরা আশা করছি চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। We once again call upon Bangladesh. আজ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে 11 ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাতের কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন 13 ডিসেম্বর। সুনামগঞ্জের পৌর শহরে দখলে বেহাল 7টি খাল। পৌরসভার এক সময়ের জীবন্ত খালের উৎসমুখ বন্ধ করে নির্মাণ করা হয়েছে স্কুল, কমিউনিটি সেন্টার, মসজিদ। প্রভাবশালীরা করেছেন পাকা বাড়ি। জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতায় এমন কাণ্ড, বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উৎসমুখ বন্ধ করায় সুনামগঞ্জ পৌরসভার 5টি খাল এখন মৃতপ্রায়। প্রভাবশালীদের দখলে কামারখাল, বলাইখালী খাল, তেঘুরিয়া খাল, বড়পাড়া খাল ও নোলাখালী খাল। আর অস্তিত্ব হারিয়েছে ধোবাখালী ও গাবরখালী খাল। পানি নিষ্কাশনের এসব খালের জায়গায় এখন স্কুল, কমিউনিটি সেন্টার, মসজিদ, মাদ্রাসা, পাকা বাড়ি আর দোকানপাট। গত বছরের 15 জুলাই খালটি উদ্ধারে অভিযানে নামে জেলা প্রশাসন ও পৌরসভা। উচ্ছেদ করা হয় কিছু স্থাপনাও। পরে আবার দখল হয়ে গেছে নানা অংশ। একটা লোক দেখানো পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে। উচ্ছেদের পরে যাতে আবার তারা দখল করতে না পারে, এই দখল হওয়ারে বাধা দিতে হইব। কয়েকটি খালকে সরু আরসিসি ড্রেন নির্মাণ করা হয় বিগত সরকারের আমলে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এই খালগুলাকে একটি পয় প্রণালীতে পরিণত করা হয়েছে। বাস্তবায়ন করেছেন সুনামগঞ্জের পৌর প্রশাসন, সুনামগঞ্জের জেলা প্রশাসন। সংশ্লিষ্টরা বলছেন খাল পুনরুদ্ধারে উচ্ছেদ, খনন এবং তা সংরক্ষণ দরকার। এর জন্য প্রয়োজন 105 কোটি টাকা বরাদ্দের। কালভার্ট, মসজিদ এবং অসংখ্য স্থাপনা রয়েছে যা পৌরসভার সিদ্ধান্ত মোতাবেক অপসারণ করা যেতে পারে। অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনর্খনন এবং পুনর্বাসন কাজে সম্ভাব্য ব্যয় প্রায় 105 কোটি টাকা প্রয়োজন। আমরা নিজেরাও চাই এই দখল উচ্ছেদ করতে। আমরা পরিষ্কার করছি খাল, কিন্তু খালটাকে নবজীবন দান করতে পারি নাই, কারণ খনন দরকার, অনেক টাকা দরকার। এতে প্রশাসনের উদাসীনতা দেখছেন পরিবেশ উপদেষ্টা। তাগিদ দিলেন সমন্বয় করে অবৈধ স্থাপনা সরানোর। এটা মেইনটেইন করার কথা। 1 নম্বর খাসকতিয়ানের জমি ডিসি মহোদয়, ডিসি মহোদয় এটা মেইনটেইন করেন নাই কেন? কেন এতগুলো বিল্ডিং ওখানে হয়ে গেল? এটা আপনারা পৌরসভাকে বলেন তার অবৈধ স্থাপনা শেষ সরিয়ে দেন। জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় দ্রুত খাল উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। শরীয়তপুরে পৌর এলাকার রাজগঞ্জ খালটি অস্তিত্ব হারিয়েছে দূষণের দখলে। অবৈধ স্থাপনা আর ঘরবাড়ির আবর্জনায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ, ছড়াচ্ছে দুর্গন্ধ। সম্প্রতি খালটির নাব্যতা ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের আশায় খুশি স্থানীয়রাও। পদ্মার শাখা নদী কীর্তিনাশা থেকে শুরু হওয়া 2 কিলোমিটার দীর্ঘ রাজগঞ্জ খালটি দিয়ে এক সময় চলত নৌযান। তবে গেল 1 যুগ ধরে
দখল আর দূষণে অস্তিত্ব হারিয়েছে খালটি। দুপারে দোকানপাটের পাশাপাশি বাসাবাড়ির আবর্জনা ফেলায় পানির প্রবাহ বন্ধ হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। মশার উৎপাত ও বর্ষায় জলাবদ্ধতায় ভুগতে হচ্ছে পৌরবাসীকে। সম্প্রতি খালের নাব্য ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার আহ্বান স্থানীয়দের। খালের যেই প্রবাহ ছিল, পানি প্রবাহ অনেক কাটাল ছিল এই সাইড দিয়া। হ্যাঁ, সবাই এই জায়গা দিয়ে ট্রলার এভেলেবেল চলাফেরা করতে, বৈধ ওইগুলা রেখে অবৈধভাবে যেগুলো আছে এগুলো উচ্ছেদ করে দিলেই হবে। পুরা শেষ হয়ে গেছে গা, ময়লা আবর্জনা এগুলো পুরা একেবারে পুরা খাল বন্ধ হয়ে গেছে গা। পানির প্রবাহ ফিরিয়ে খালটিকে যুক্ত করা হবে কীর্তিনাশা নদীর সাথে। প্রায় 2 কিলোমিটার এটা আমরা একই সাথে পুনঃসচল করা, খনন এবং এইটা সচল করতে গিয়ে আমাদের পথিমধ্যে যে প্রতিবন্ধকতাগুলো পড়বে সবগুলো প্রতিবন্ধকতা আমরা একই অপসারণও করব। অবৈধ দখলদারদের উচ্ছেদে সহযোগিতার আশ্বাস বণিক সমিতির। এই খালকে আমাদের যে কোনো মূল্যে পুনরুদ্ধার করতে হবে। প্রয়োজন বোধে এখানে আমরা জনগণ সরকারের পাশাপাশি থেকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করব। দ্রুতই ফিরবে আগের অবস্থায়, এমন প্রত্যাশা পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। অর্থভাবে থমকে পড়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টারের নির্মাণ কাজ। গেল বছরের জুন মাসে কাজ শেষ করে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনও রয়ে গেছে 30 ভাগ কাজ। ডায়ালাইসিসের প্রয়োজনীয় যন্ত্রপাতি কবে নাগাদ কেনা হবে তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। 2021 সালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলায় নেওয়া হয় কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণের উদ্যোগ। 2022 সালের ফেব্রুয়ারিতে 17,16,000 টাকা ব্যয়ে শুরু হয় প্রকল্পের কাজ। কথা ছিল 2023 সালের 30 জুন শেষ হবে এর কাজ। 70% কাজ শেষে বরাদ্দের অভাবে থেমে গেছে প্রকল্পের কাজ। ডায়ালাইসিসের প্রয়োজনীয় যন্ত্রাদি কবে নাগাদ কেনা হবে তা নিয়েও রয়েছে সংশয়। বেসরকারি পর্যায়ে জেলা শহরে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার থাকলেও তাতে খরচের পরিমাণ অনেক বেশি। অভিযোগ আছে পরীক্ষা নিরীক্ষার গুণগত মান নিয়েও। সেন্টারটি চালু হলে উপকূলবাসীর ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি কমে আসবে চিকিৎসা ও রোগ নির্ণয় খরচ। পটুয়াখালীতে গেলে আমরা ঠিকমতো আসলে এই ডায়ালিসিসের সেবা পাই না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পটুয়াখালী সরকারিভাবে যদি ডায়ালিসিস করতে তা আমাকে অনেক সুবিধা হইতে। সেই ইউনিটটি চালু হয় তাহলে আমরা মনে করি যে এখানকার রোগীদের অনেক সাশ্রয় হবে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ চালু হতে পারে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক। ইলেকট্রিক এবং অক্সিজেন সাপ্লাই সেই অংশটুকু সম্পন্ন হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে চালু করতে এখন 10টি ডায়ালাইসিস মেশিন এবং এখানে ট্রেন্ড নার্স এবং এই মেশিনগুলো পরিচালনার জন্য ডায়ালাইসিস যে টেকনিশিয়ান দক্ষ জনবল আমাদের এখন প্রয়োজন। তবে প্রকল্প পরিচালক বলছেন ভিন্ন কথা। প্রক্রিয়াধীন আছে, তো এখন তো বিভিন্ন টাইম চেঞ্জের জন্য বিভিন্ন ডিলে হচ্ছে, এগুলো আস্তে আস্তে হবে বলে মনে করি। 2025-এর জুন মাস পর্যন্ত আমাদের দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘ 5 বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ সোনাপোখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ। পরপর 3 দফায় মেয়াদ বাড়লেও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় বন্ধ রয়েছে প্রকল্পের কাজ। আংশিক কাজ করে ফেলে রাখায় সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সড়কে, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক, এই পথেই প্রতিদিন সিরাজগঞ্জ থেকে বগুড়া, গাইবান্ধা, রংপুর সহ বিভিন্ন জেলায় যান চলাচল করে। এছাড়া মহাসড়কে চাপ থাকলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসসহ বিভিন্ন যানবাহনও এই সড়ক ব্যবহার করে। গুরুত্ব বিবেচনায় 2019 সালে প্রায় 1028 কোটি টাকা ব্যয়ে সড়কটি প্রশস্তকরণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু 3 দফায় মেয়াদ বাড়িয়ে 5 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি কাজ। এতে দেখা দিয়েছে দুর্ভোগ। বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা। এছাড়া আংশিক কাজ করে মালামাল রাস্তার উপর রেখে দেওয়ায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গাড়ি ঘোড়া ক্ষয়ক্ষতি হয়,
যাওয়া আসা ঝামেলা ধুলোবালু ওরে আমরা চোখের মধ্যে ধুলা যায়, নাকের মধ্যে ধুলা যায়, মানুষের হাত পা ভাঙছে এবং অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে যাচ্ছে। ৭৬ কিলোমিটার পথে বেশি নাজুক কাঠের পুল থেকে ফকিরতলা অংশ, ধুলাবালিতে নাকাল পরিবেশ। 5 বছরের মধ্যে কাঠের পুল থেকে শুরু করে আপনার পটিরি কলেজ পার হইলে পরে খোকসাবাড়ি পর্যন্ত করে যে বলে এইটুকু চরম ভুক্তভোগী আমরা। এটুকু রাস্তা দ্রুত কাজ করা হোক, এটাই আমাদের প্রত্যাশা। রাস্তাটা অচিরেই মেরামত করলে আমাদের চলাচল সুবিধা হবে। ভূমি অধিগ্রহণ জটিলতায় সময় বেশি লাগছে, দ্রুত জটিলতা কাটিয়ে বাকি অংশের কাজ শুরু করা হবে এমন আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা আছে। ভূমি অধিগ্রহণে আমরা প্রস্তাব পাঠিয়েছি, আমাদের এখানে টোটাল 60টি প্যাকেজ আছে ভূমি অধিগ্রহণে। এর মধ্যে আমরা 2টা অনুমোদন হয়েছে, এগুলো আমরা পেমেন্ট দিতে পারলে তখন আমাদের নোটিশ জারি হবে, তখন আমরা যখন ভূমিটা বুঝে পাবো তখন আমরা কাজ করতে পারবো। আশা করতেছি আমরা 10 থেকে 15 দিনের মধ্যে কাজটা শুরু করতে পারবো। সড়ক প্রশস্তকরণ প্রকল্পটির কাজের অগ্রগতি 55%। সিরাজগঞ্জ অংশে 9টি ও বগুড়া অংশে 2টি প্যাকেজে প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে 2025 সালের 6 জুন পর্যন্ত। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা নামতেই ভিড় বেড়ে যায় ক্যাম্পাসের পিঠার দোকানগুলোতে। হিম বাতাসের সঙ্গে গরম গরম ভাপা বা অন্য কোনো পিঠা খেতে জড়ো হন শিক্ষার্থী সহ কর্মকর্তা কর্মচারীরা। শীতের সন্ধ্যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়ামুর এলাকায় পিঠা বিক্রির ধুম। স্থায়ী ও মৌসুমি বিক্রেতারা সাজিয়েছেন ভাপা ও চিতই সহ নানা ধরনের পিঠার পসরা। হিমেল বাতাসের সঙ্গে পিঠার স্বাদ পেতে প্রতিদিন সন্ধ্যায় শিক্ষার্থী সহ আরো অনেকে ভিড় করছেন দোকানগুলোতে। সবকিছুর দাম খুব সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে দেখা যায় 2 টাকা সিঙ্গারা পাওয়া যেতেছে, তারপরে গুলগুলা 5 টাকা, অনেক কম দামের মধ্যে পাওয়া যায়। তো ক্যাম্পাসে এসে এটা খেতে পেরে অনেক ভালো লাগতেছে। ভালো বেচা কেনায় খুশি বিক্রেতারাও, হচ্ছে বাড়তি উপার্জনও। এই ভাপা পিঠা বানায় আর এই চিটে পিঠা, 2 রকম পিঠাই খালি। ভিড় এই সন্ধ্যার দিকতে ভিড় হয়, 3টার দিকতে, রাতের দিকে 10টা 11টা 12টা পর্যন্ত হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আবারও একটা বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। হাতে দোতারা আর কণ্ঠে বাউল গান নিয়ে প্রায় 2 যুগ পার করেছেন গাইবান্ধার দৃষ্টি প্রতিবন্ধী সন্তোষ বাউল। হাটে ঘাটে, চায়ের দোকানে, গাছতলা কিংবা ট্রেনের বগিতে মানুষকে গেয়ে শোনান বাউল গান। গান গেয়ে দিনে একসময় আয় করতেন 400 থেকে 500 টাকা। বর্তমানে তা নেমে এসেছে অর্ধেকে। দোতারার সুরে তার আগের মতো ছুটে আসেন না শ্রোতারা। গাইবান্ধা সদরের কাটিহারা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী সন্তোষ বাউল জন্মের পরপরই হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি। দরিদ্র পরিবার অর্থাভাবে করাতে পারেননি চোখের চিকিৎসা। অভাব আমার দূর করবে এনজিওরাই কয়, কিন্তু দেখম রক্ত সুশি ওরাই মোটা হয়। তবে তার রয়েছে বাউল, মুর্শিদি, দেহতত্ত্ব ও বিচ্ছেদী গান গাওয়ার সহজাত ক্ষমতা। সে যে এখন পরের ঘরে শূন্য এই বাসর রে, আহারামি 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 মন দেব কাহার অমনটারে রে। 25 বছর ধরে গান গেয়েই পরিবারের জীবিকা নির্বাহ করছেন সন্তোষ। দিনে আয় করতেন 400 থেকে 500 টাকা। করোনা মহামারীর পর থেকে কমতে থাকে আয়, আর চলতি বছরের জুলাই থেকে তা নেমেছে অর্ধেকে। গানে পেশা আমার, গান দিয়ে ইনকাম যেটুকু হয় এটা দিয়ে সংসার চলতেছে না, তার বাদে করোনা থেকে একদম আমার ইনকাম নেই। অনেক দেন দরবার করে প্রতিবন্ধী কার্ড জুটলেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভাতার ব্যবস্থা করতে এগিয়ে আসেননি কেউ। ইনি প্রায় 2 যুগ ধরে হাটে বাজারে গ্রামে বিভিন্ন টি স্টলে বসে গান গেয়ে জীবিকা নির্বাহ করে থাকে। জন্মের পর থেকে 1 বছর পরে আর চক্ষু কানা হয়ে গেছে। যারা সাংস্কৃতিক সাথে জড়িত আছে, কোনো প্রতিষ্ঠান যদি তার দিকে একটু এগিয়ে আসে, তার জন্য একটু ভালো হতো। সন্তোষের অনুযোগ, তার গান ইউটিউবারদের মাধ্যমে শ্রোতানন্দিত হলেও সহযোগিতায় হাত বাড়ান না কেউ। মানুষ সবাই কেন তবে ব্যবধান। ডিবিসি নিউজ ডেস্ক।
জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হচ্ছে কনসার্ট ইকোস অফ রেভলিউশন। বর্ণাঢ্য এই কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। উপমহাদেশের সুফি ঘরানার জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান, কিংবদন্তি সঙ্গীতজ্ঞ নুসরাত ফতেহ আলী খানের যোগ্য উত্তরসূরি রাহাত বিখ্যাত তার অনন্য সাংগীতিক প্রতিভার কারণে। শাস্ত্রীয় সঙ্গীত, সুফি সঙ্গীত, পপ সঙ্গীত কিংবা চলচ্চিত্রের গান সবখানেই আকাশচুম্বী সফল রাহাত। ঢাকায় আসছেন রাহাত, গাইবেন জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের সাহায্যার্থে। স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্মের আয়োজনে আগামী 21শে ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দাতব্য এই কনসার্ট। সংবাদ সম্মেলনে এ বিষয়ে নানা তথ্য জানান আয়োজকরা। গণ আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আমরা 21শে ডিসেম্বর ইকোস অফ রেভলিউশন শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান। আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আমার যে ছাত্ররা এই অসাধারণ উদ্যোগটা নিয়েছে এবং তাদের ভবিষ্যতে আরও অনেক বড় পরিকল্পনা আছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আয়োজকরা জানান এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুদান হিসেবে দেয়া হবে। বর্ণাঢ্য এই সঙ্গীত আয়োজনে রাহাতের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের মেয়েরা ওয়ানডেতে এখন অনেক বেশি পরিণত হয়ে উঠেছে। আয়ারল্যান্ডের সাথে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে এমনটাই মত দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকের। অন্যদিকে সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচের আগে আয়ারল্যান্ড নারী দল নিল বাংলাদেশের ঐতিহ্যের স্বাদ। প্রথম ওয়ানডের কম্প্যাক্ট পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসী জ্যোতি সুপ্তারা। একদিনের বিশ্রামের পর সিরিজ জয়ের প্রস্তুতি বাংলাদেশের। আইরিশদের সুইং করা ফাস্ট বোলিং সামলে উইকেটে টিকে থাকার লক্ষ্য জানালেন জ্যোতিদের ব্যাটিং কোচ। আমার কাছে মনে হয় লাস্ট আমরা 8 মাস শুধু টি-20 নিয়ে আমরা কনসেন্ট্রেট করেছি। বাট আপনি যদি দেখেন যে প্রিভিয়াস টাইম এক্সেপ্ট অস্ট্রেলিয়া বাদে আমরা ওয়ানডেতে কিন্তু ফর্মেটে ভালো ছিলাম। উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড। সো আমার মনে হয় হ্যাঁ, আমরা চাচ্ছি যে ডে বাই ডে ম্যাচ টু ম্যাচ বেটার পারফর্ম করা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 16 মাস পর ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা 4 রানের জন্য মিস করলেও ব্যাটিং করেছেন 100-র বেশি স্ট্রাইক রেটে। সুপ্তার দারুণ ব্যাটিং টাইগ্রেসদের লাইন আপকে শক্তিশালী করেছে বলে মনে করছেন ব্যাটিং এই কোচ। আমার কাছে যেই জিনিসটা পার্সোনালি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে ওর যে খেলার প্যাটার্নটা এবং ওই মানে যেই প্রসেসটা সেটা ও ব্যাক করেছে নিজের খেলাটাকে। সো সেইটার জন্য হয়তো আমার কাছে মনে হয় মানসিকভাবেও অনেক বেটার আমার কাছে মনে হয় এখন। অন্যদিকে প্রথম ম্যাচে হারের দুঃখ ভুলে মনোযোগী আইরিশরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন না করলেও আয়ারল্যান্ডের নারী দলকে মিরপুরের গ্রাউন্ডে দেখা গেল রিকশায় ঘুরে বেড়াতে। একদিকে সিরিজ জয়, অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার চ্যালেঞ্জ। তবে সবকিছু ভুলে শুধু নিজেদের পারফরম্যান্সের দিকেই মনোযোগ বাংলাদেশের। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।